জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আজ বাংলাদেশ সময় রাতে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভাষণে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারকে ক্ষমতা হস্তান্তর, গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের নেয়া উদ্যোগ, সংস্কার আর গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানা গেছে। এছাড়া বাংলায় দেয়া ভাষণে রোহিঙ্গা ইস্যু ও ৩-০ বিষয়টিও বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের সময় এবারই প্রথম বাংলাদেশের ৩টি রাজনৈতিক দলের ৬ জন শীর্ষ নেতা সেখানে উপস্থিত থাকবেন। এবারের অধিবেশনে মূল আয়োজন ছাড়াও এখন পর্যন্ত প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক, সামাজিক ও অর্থনৈতিক সংস্থা প্রধানদের সাথে দ্বিপাক্ষিক ও সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিভিন্ন সাইডলাইন ও হাই লেভেলে আলোচনায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীরা। চিফ অ্যাডভাইজার ইউএন জেনারেল সেশনে তার স্পিচ অ্যাড্রেসটা ডেলিভার করবেন, তো সেইখানে ওনারা থাকবেন আর কি। অ্যানাউন্সমেন্টটা উনি যেহেতু দিয়েছেন যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, তো ন্যাচারালি আমাদের যারা বন্ধু দেশগুলো, সে ইতালি বলেন আর নেদারল্যান্ডই বলেন, তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কীরকম হচ্ছে, ইলেকশন উত্তর কি হবে, আপনি কি করবেন, এই কোশ্চেনগুলো অনেকে বলে সবার। তো যেহেতু উনি সবার মানে একজন প্রিয় মানুষ, তো সবাই তো জিজ্ঞেস করেন আপনি কি ইলেকশনের পরে থাকবেন নাকি কি কোনো রোলে থাকবেন না। উনি বারবার সবাইকেই বলছেন যে কোনো রোলে উনি থাকবেন না, উনি আগে যে কাজে উনি করতেন সে কাজে ফিরে যাবেন। বৃহৎ বিদেশি বিনিয়োগ আকর্ষণে আগামী জাতীয় নির্বাচনের আগে শ্রম খাত সংস্কারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভবিষ্যতের যে কোনো সরকারকে এই খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ সময় জামায়াত ইসলামীর নায়েবি আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গার্মেন্টস শিল্পকে কিভাবে আরও প্রতিযোগিতামূলক করা যায় সে বিষয়ে কথা বলেন। আলোচনায় কূটনৈতিক, জাতিসংঘের কর্মকর্তা ও বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। ক্রমবর্ধমান শ্রমবাজারে চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগে আগ্রহের কথা জানিয়েছে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাস। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান তিনি। প্রেসিডেন্ট বেগাস বলেন, আমাদের দেশে শ্রমিকের প্রয়োজন এবং ইতিমধ্যে বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার আবেদন করেছে। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা, পর্যটন সহ অন্যান্য খাতে বাড়ানোর সম্ভাবনার কথাও উল্লেখ করেন। বিশেষ করে আলবেনিয়ার দক্ষিণ উপকূলে বাংলাদেশের পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের যুব সমাজ ও কর্মক্ষম জনশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে সক্ষম। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯:৩০টায় নাটোরের স্বাধীনতা চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দলটি। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। এর আগে শহরের স্বাধীনতা চত্বরে ৫ দাবিতে সমাবেশ করে জামায়াত। এ সময় পিআর পদ্ধতি বাস্তবায়ন না হলে কোনো নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এদিকে একই দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। এতে অংশ নেয় জামায়াতের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী। অতীতের নির্বাচনে যে কর্মকর্তারা অবৈধ কার্যক্রমে জড়িত ছিলেন, আগামী নির্বাচনে তাদের কোনো দায়িত্ব দেয়া হবে না বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। এছাড়া জামায়াতের পিআর ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। সকালে চাঁপাইনবাবগঞ্জের শাটু হলে নির্বাচন নিয়ে এক কর্মশালায় কথা বলেন তিনি।
যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব, তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব না। পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক প্রশ্ন এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিখোঁজ সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা KM মামুনুর রশিদের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে তার পরিবার। সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পরিবারের সদস্যদের আয়োজনে এই মানববন্ধন হয়। এ সময় সরকারের সমালোচনা করেন তার স্ত্রী ও বাবা মা। তারা বলেন, সুস্থভাবে ফিরে পেতে চান তাদের সন্তানকে। এছাড়া প্রশাসনের কাছে বিভিন্ন তথ্য উপাত্ত দেয়া হয়েছে বলেও জানান তারা। তবে এখনো কেন সন্ধান মেলেনি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। স্বাধীন দেশে কেন আবারও কাউকে নিখোঁজ হতে হবে সেই প্রশ্ন তোলেন তিনি। মামুনুর রশিদ 3 দিনের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। স্বামী গত 22 তারিখ ফজর পরে সে প্রতিদিনের নেমে বের হয়, এতটুকু আমি জানি। সে হাঁটতে বেরোয়, নাম্বারও বন্ধ। তখন থেকে আমি তাকে খুঁজি। আন্দোলনে বলে উনি ছুটি করতে, তো আমি গ্রামে থাকলে শুনতাম, মানুষে বলতো তোমার ছেলে আন্দোলন করতে যায়, তো আমি হুট করলে তো বাবা আমি গরিবের সন্তান, তুই গরিবের সন্তান, এগুলা তুই জড়াইস না রে বাবা। আমার ছেলেরা আমি আমার মুখে ফিরে বাঁচতে চাইছি। সুনামগঞ্জে পিকআপ সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পাগলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকার কেশবা প্রিয়া ও তার 7ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে প্রথমা চৌধুরী এবং সিএনজি চালক সজল ঘোষ। পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে সিএনজিটি সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পাগলাবাজার এলাকায় পৌঁছলে সিলেট থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিএনজির চালক সজল ঘোষ ও যাত্রী কেশবা প্রিয়ার। পরে আহত অবস্থায় তার মেয়ে প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পিকআপের চালককে আটক করেছে পুলিশ। আগামী 3 অক্টোবর মধ্যরাত থেকে নিষিদ্ধ হচ্ছে ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ ও বেচাকেনার সকল কার্যক্রম। এরই মধ্যে দুর্গাপূজাকে সামনে রেখে এই সময় বাজারে সরবরাহ বেড়েছে ইলিশের, কিন্তু বেড়েছে দামও। বিক্রেতারা বলছেন, গত কয়েক দিনের তুলনায় ছোট জাতের ইলিশ মাছের দাম কেজিতে 100 থেকে 150 টাকা কমেছে, কিন্তু বড় ইলিশ মাছের দাম 1 টাকাও কমেনি। জানিয়ে শুধু সাধারণ ক্রেতারাই নন, অনেক খুচরা ব্যবসায়ীও ইলিশের চড়া দাম নিয়ে অসন্তুষ্ট। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2300 থেকে 2400 টাকায়। 900 গ্রামের ইলিশের দাম 2000 টাকা। আর সবচেয়ে কম ওজনের ইলিশও বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। তবে অন্যান্য মাছ যেমন রুই, কাতল, চিংড়ি সহ অন্যান্য মাছের দাম কমেছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। দাম বাড়তি রয়েছে প্রতিটি সবজিরও। সবচেয়ে বেশি দাম করলা ও বেগুনের। কাঁচামরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। এই যে রুই, কাতল যা কিছু সব কেজি প্রতি 100 টাকা পাচ্ছে। আর ইলিশ মাছের যেটা কথা বলছেন, ইলিশ মাছ এবার কম, মাছই কম। আরেক বছর যেভাবে আমদানি হয়, এই 4 ভাগের 1 ভাগ মাছ না। দামটা কমা উচিত, কারণ আমাদের 1 কেজি ইলিশের মূল্য 2500 টাকা বা 2000 টাকা, এটা অনেক বেশি আমাদের তুলনায়। বাজার মূল্যের ক্ষেত্রে ইনফ্লেশন দিন দিন বেড়ে যাচ্ছে। আশা করছিলাম ইনফ্লেশনটা কমবে, কিন্তু ইনফ্লেশন কমে নেই। সরবরাহ কমায় ও বৈরী আবহাওয়ায় সারা দেশেই বাড়তি সবজির দাম। এদিকে পূজার আগে বাজারে চড়া ইলিশ সহ অন্যান্য মাছের দামও। এছাড়া বাড়তি মুরগি ও ডিমের দামও। নেত্রকোনার বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম জাতের সবজি। তবে এখনও সরবরাহ না থাকায় বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে। এখনও স্থানীয় সবজি না আসায় বাজার ঊর্ধ্বমুখী বলছেন বিক্রেতারা। আর সরবরাহ কমায় ও বৈরী আবহাওয়ায় সপ্তাহ ব্যবধানে ময়মনসিংহে চড়া সবজির বাজার। 60 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। এদিকে
চট্টগ্রামের বাজারে পূজার আগে চড়া ইলিশ সহ অন্যান্য মাছের দাম সরবরাহের চেয়ে চাহিদা বাড়ায় দাম বাড়তি বলছেন ব্যবসায়ীরা। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকায়। এদিকে বগুড়ায় বাড়তি মুরগি ও ডিমের দাম। তবে দুর্গাপূজার কারণে খুলনায় বেড়েছে ফলের চাহিদা এবং সরবরাহ ভালো থাকায় কমেছে দাম। প্রায় সব ধরনের ফল কেজিতে কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। কাঁচামালের আমদানি কম হন, মেঘ গাদলার লাগে আমদানি একবারে কম, এটা লাগে একটু আগের থেকে একটু বাড়ছে হালকা। অন্যান্য বাজারের তুলনায় এখানে দামটা একটু বেশি প্রত্যেকটা আইটেমে। ফলের দাম আগের থেকে অনেক কমছে, সামনেও সিজন আসতেছে, শীতকালে হলো ফলের সিজন, এখন পূজা উপলক্ষে তো ফল ভালোই চলে। পূজার টানা ছুটিতে কক্সবাজারে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল ও রিসোর্ট। এছাড়া অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ঢাকা কক্সবাজার রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। মনতোষ, জানাবেন যে এখন পর্যন্ত কি পরিমাণে রুম বুকিং হয়েছে, এছাড়া কবে থেকে এই বিশেষ ট্রেনটি চালু হবে? এখন পর্যন্ত 80% বেশি কক্ষ বুকিং হয়েছে বলে এখানকার হোটেল মালিকরা আমাদের জানিয়েছেন। এখানে যেহেতু 5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস রয়েছে, এইসব হোটেলে আসলে পর্যটক সমাগমকে কেন্দ্র করে, পর্যটক সমাগমের যে সম্ভাবনা সেটাকে কেন্দ্র করে তারাও কিন্তু নিজেদের মতো করে আসলে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এবং আজকে যেহেতু ছুটির দিন, আজকেও দেখছি যে আমরা একেবারে সমুদ্র সৈকত লোকারণ্য হয়ে আছে, প্রচুর মানুষ সৈকত জুড়ে উপস্থিত। এবং এখানে যে হোটেল রিসোর্টগুলো রয়েছে সবখানে কিন্তু ভরপুর একটা পরিস্থিতি। মূলত আগামী 30 সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে 30 সেপ্টেম্বর থেকে ঢাকা কক্সবাজার রুটে একটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। যেহেতু 2টি ট্রেন ইতিমধ্যে এই রুটে চলাচল করে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত, এর বাইরে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে আরো 2টি ট্রেন চলাচল করে। এই যে শারদীয় দুর্গোৎসব, এটিকে ঘিরে যেহেতু দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজারে পর্যটকদের সমাগমের একটি সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে ঘিরে আসলে বিশেষ ট্রেনটি আরো একটি বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। এবং এই ট্রেনটি রাত 10:30টায় ঢাকা থেকে রওনা হবে এবং কক্সবাজারে পৌঁছাবে সকাল 6:50 দিকে। এবং প্রতিদিন আসলে এই ট্রেনটি চলবে। তবে 2 অক্টোবর সেদিন কিন্তু 4 অক্টোবর পর্যন্ত এই ট্রেনটি চলবে। তবে মাঝখানে 2 অক্টোবর এই ট্রেনটি, বিশেষ ট্রেনটি চলাচল করবে না বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এবং এই যে বিপুল পর্যটক সমাগমের যেহেতু 12 দিনের একটি টানা ছুটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে থেকে শুরু হয়েছে, স্কুল কলেজগুলোতে, সেই ছুটিকে ঘিরেও আমরা দেখছি যে ইতিমধ্যে আজকে থেকে আসলে পর্যটক সমাগম কিন্তু শুরু হয়েছে। এবং এখানে যেসব ব্যবসা প্রতিষ্ঠান আসলে পর্যটন স্পটগুলোকে ঘিরে গড়ে উঠেছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যবসা বাণিজ্য কিন্তু এই মুহূর্তে জমজমাট রয়েছে। এবং হোটেল মালিকরাও কিন্তু এই যে পর্যটক সমাগম, এটির কারণে খুশি। তারা অগ্রিম যে বুকিং পেয়েছেন, ইতিমধ্যে হোটেল রিসোর্টগুলোতে যে ভরপুর একটা পরিবেশ আসলে তৈরি হয়েছে, সেটি নিয়ে কিন্তু তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। শাম্মী, এই ছিল আমার কাছে সবশেষ। পূজার টানা ছুটিতে কক্সবাজারে 80% হোটেল মোটেল বুকিং হয়ে গেছে। সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। বিদ্যুৎ ও পানি সংকটের প্রতিবাদে মাদাগাস্কারের রাজধানীতে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। বিক্ষোভ দমাতে স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে দেশটির সরকার। পূর্ব আফ্রিকার এই দেশটিতে জ্বালানি খাতে বিশৃঙ্খলা চলছে কয়েক মাস ধরেই। ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট এবং সেই সঙ্গে পানির সংকটে অতৃষ্ট সাধারণ মানুষ। প্রথম দিকে জেনজিদের উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন শুরু হয়, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে, যা পরে রূপ নেয় সহিংসতায়। বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে, তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় হামলা চালানো হয় দেশটির প্রেসিডেন্ট সহ রাজনীতিবিদদের বাড়িতে। আমদানি করা ওষুধের ওপর নতুন করে 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির মোট ওষুধের চাহিদার 50% যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়, বাকি অংশ আসে ভারত সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে। এছাড়া রান্নাঘরের ক্যাবিনেট এবং বাথরুম ফিটিংসের ওপর 50%, ঘর সাজানোর জিনিসপত্রে 30% এবং ভারী ট্রাকের ওপর 25% সহ বেশ কিছু আমদানি পণ্যে নতুন করে শুল্ক ধার্য করে ট্রাম্প প্রশাসন।
ট্রুথ সোশ্যালের এক বার্তায় ট্রাম্প বলেন, এসব পণ্যে আমদানি শুল্ক আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে। যে কোনো ব্র্যান্ডেড ওষুধ আমদানিতে এখন গুনতে হবে শতভাগ শুল্ক। যদি কোম্পানিগুলো এরই মধ্যে যুক্তরাষ্ট্রে উৎপাদন চালু রাখে তবে তাদের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে না। ব্রাজিলের উত্তর পূর্ব সোবাল অঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে 2 শিক্ষার্থী। এ সময় আহত হয়েছেন আরও 3 জন। স্থানীয় নিরাপত্তা বাহিনী জানায়, স্কুল ভবনের পার্কিং লটে বেশ কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়েছিল। এ সময় হুট করে তাদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। ঘটনাস্থলেই প্রাণ হারায় 2 শিক্ষার্থী। আহত 3 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর স্থগিত করা হয়েছে স্কুলটির ক্লাস ও পরীক্ষা। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টে বিগ ব্যাশের আগামী মৌসুমে খেলবেন স্পিনার রবীন্দ্রচন্দ্র অশ্বিন। বিগ ব্যাশের আগামী আসরে সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অশ্বিন। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নিয়ম অনুযায়ী দেশের হয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেললে ভারতের ক্রিকেটারদের দেশের বাইরে টি-20 লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL থেকে অবসর নিয়েছেন অশ্বিন। তাই দেশের বাইরে টি-20 লিগে খেলতে আর কোনো বাধা নেই তার। শেষ করছি এখন চারদিকের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।